নীলাঞ্জনা এবং ক্রান্তের এই কেসের বিষয়টা এবার খবরের কাগজ থেকে শুরু করে নিউজ মিডিয়া সকল জায়গায় ছড়িয়ে পড়া মাত্রই এবার রায়ের গোটা পরিবারের মধ্যেও ছড়িয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকালবেলা হঠাৎ করেই বিক্রম চিৎকার করে বলতে থাকে যে মা তুমি কোথায়, মা তুমি এক্ষুনি এখানে এসো। ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে কী হয়েছে বিক্রম, এরকম সারের মতো তুই চিৎকার চেঁচামেচি করছিস কেন, বলতো কী হয়েছে ঠিক? আমি ওখানে রান্না বসিয়ে এসেছি, বল কী হয়েছে ঠিক? ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে যে খবরের কাগজে দেখেছো যে তোমার মেজো মেয়ের কুকীর্তির কথা ছেপেছে। তোমার মেজো মেয়ে তো রীতিমতো আবারও বিয়ের পিড়িতে বসেছে এবং সে যার হাত ধরেছে না নতুন করে, সে আর কেউ না, সে একজন দুর্ধর্ষ ডাকাত। সেদিন কলকাতা শহরে যে দুর্ধর্ষ ডাকাতিটা হয়েছিল না, এবং সেখানে সেই জুয়েলারি শপ থেকে যে মেয়েটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মেয়েটা আর কেউ না মা, বরঞ্চ তোমার মেজো মেয়ে। এবং তোমার মেজো মেয়ে রীতিমতো এখন সেই ডাকাত দলের সদস্যদের মধ্যেই একজন, এবং সেই ডাকাত দলের সঙ্গে তার রীতিমতো প্রেম লীলা চলছিল এবং চলমান থাকাকালীনই তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ের পিড়িতে বসবে। এবং অবশেষে তারা বিয়ের পিড়িতে বসে তারা পুলিশের হাতে পরশুদিন হাতে নাতে ধরা পড়ে গিয়েছে এবং পুলিশ রীতিমতো ওদেরকে কোমরে দড়ি দিয়ে ওদেরকে লকআপে ভরে রেখেছে। অন্যদিকে কথা বলা মাত্র রায়ের মা নিজে কানকে বিশ্বাস করতে পারে এবং বলতে থাকে যে বিক্রম তোর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। অন্যদিকে কথা বলা মাত্র বিক্রম বলতে থাকে যে মা আমার কথা না হয় ভুল হতে পারে, কিন্তু খবরের কাগজে যেটা ছেপেছে আমি তো সেটাই বলছি, তাই না? তাহলে খবরের কাগজে সে মিথ্যে হতে পারে না। অন্যদিকে কথা বলা মাত্র যখন মিষ্টি বলতে থাকে যে নীলাঞ্জনা আবারও নিজের জীবনটাকে নিয়ে কেন এত বড় একটা রিস্ক নিলাম সেটাই বুঝতে পারছি না, যেখানে কিনা সূর্যের সঙ্গে ওর সংসারটা বসেনি এবং তার থেকে বড় কথা ওদের মধ্যে বোঝাপড়া কোনোদিনও হয়নি ভালোভাবে। ঠিক সেই কয়েকটা মাস কাটতে দেরি নেই, তার মাঝখানে আবারও কেন এত বড় একটা বিয়ের পিড়িতে বসার মতন সিদ্ধান্ত নিল সেটা তো আমি বুঝতে পারছি না, কিসের এত তাড়াহুড়ো ছিল। অন্যদিকে রাইয়ের মা বলে থাকে যে সর্বনাশী মেয়েটা দূরে থেকে আমাকে কোনো মতেই শান্তিতে থাকতে দেবে না, আমাদের মান সম্মান সব কিছু ধুলির সাথে করে ফেললো। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে মা তোমাকে আমি একটা কথা স্পষ্টরূপে বলে দিয়েছি, এই খবরটা যাতে কোনো মতে রায়ের কান অবধি না পৌঁছায়, কারণ রাই ওদের প্রতি দরদ দেখানো আবারও শুরু করে দিক এবং নতুন করে ওর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিক, সেরকম কোনো মতে চাই না। তাই এই খবরটা যত সম্ভব আমরা আমাদের মধ্যেই রাখবো এবং রায়ের কান অবধি যাতে না পৌঁছায় সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। কারণ আমি চাই না যে আমার বোন এখন সদ্যমাত্র সুখের মুখ দেখেছে, এর মাঝখানে ওর মতন একটা সর্বনাশী এসে আবারও ওর সুখে ভাঙন ধরিয়ে দেয়। অন্যদিকে এই কথা বলতে না বলতে রাইয়ের মা বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব বিক্রম আমাকে একবার ওর কাছে নিয়ে চল না, আমি একবার ওকে দেখতে চাই এবং ওর সঙ্গে সশরীরে আমি ওর সঙ্গে আলাপ করতে চাই এবং ওর কাছ থেকে জানতে চাই যে ও কিসের এত প্রয়োজন পড়ে গেল নতুন করে বিয়ের পিড়িতে বসার, এবং কেনই বা ও এরকম টাকার দলে কমান্ডার ক্রান্তের কাছেই বিয়ের পিড়িতে বসার জন্য এতটা উত্তেজিত হয়ে পড়লো, এবং কী এবার প্রয়োজন পড়ে গিয়েছিল ওর যে ও আমাদের সকলের কাছ থেকে গোটা বিষয়টা গোপন করে গিয়েছে। কারণ না যাই হোক না কেন ওর পরিবার পরিজন হিসেবে আমাদের তো এই জিনিসটা জানার অধিকার আছে, তাই না? অন্যদিকে বিক্রম বলতে থাকে যে মা তোমার সত্যিই মনে হয় এখনও পর্যন্ত নীলু আমাদের কাছে জবাবদিহি করতে বাধ্য? ও আমাদেরকে ওর জীবনে কোনো অংশ বলেই মনে করে না, এবং ও যে জীবনটাকে বেছে নিয়েছে না, ও মনে করছে সেই জীবনটা ওর জন্য স্বর্গ, এবং সেই জীবনে ও যথেষ্ট পরিমাণে ভালো আছে বিধে তো সেই ছেলেটার হাত ধরেছে, তাই না? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।